হ্যালো, ওয়েলকাম টু রসমার্ট বাংলার সঙ্গে রয়েছি আমি অদিতি এবং আজকে আলাপচারিতার মধ্যে দিয়ে এই সেশনটা যাবে। সঙ্গে রয়েছেন আমার সুমন স্যার, সকলের প্রিয় স্যার, স্বাগত। এবং স্যার আমরা ঘন্টাখানেক থাকবো, তাই তো? নিশ্চয়ই। অনেক কিছু জানবো, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখতে এবং শুনতে থেকো। স্যার, সামনে অনেকগুলো পরীক্ষা আসছে, এটা যেমনই, তার আগে একটু জেনে নিই যে সরকারি চাকরির ক্ষেত্রে বাংলার গুরুত্ব কতটা? দেখো, সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষত পিএসসি রিলেটেড যে পরীক্ষাগুলো আমাদের হয়ে থাকে তাতে মেইনসে বাংলার যথেষ্ট ভূমিকা রয়েছে। ধরো আপকামিং এক্সাম বলতে আমরা ডাব্লিউবিসিএস রয়েছে, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আদার্স পরীক্ষাও রয়েছে। তো সেক্ষেত্রে পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের সাথে তো অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউবিসিএস তো কোনো কথাই হবে না। কারণ ডাব্লিউবিসিএস যদি কম্পালসারি বাংলা সকলকেই পরীক্ষা দিতে হয়, 200 নম্বরের একটা পরীক্ষা সেখানে আসে কম্পালসারিতে, আমরা বিভিন্ন ক্লাসের মধ্যে দিয়েও সেটা দেখেছি। অ্যাজ ওয়েল অ্যাজ মিসলেনিয়াসে বেশ কিছুটা নম্বর, মোটামুটি 150 নম্বরের বাংলা পরীক্ষা দিতে হয়, আর ক্লার্কশিপের ক্ষেত্রে 50 নম্বর, আইবিতে 50 নম্বরের একটা বাংলা পরীক্ষা একটা দিতে হয়। এছাড়া এসআইতেও বাংলা রয়েছে, আরও বেশ কিছু পরীক্ষা রয়েছে, আমি অনেক খুচরো পরীক্ষা রয়েছে, মোটামুটি 22 থেকে 24টা পরীক্ষাতে বাংলা বিভিন্ন পেপারে বিভিন্ন নম্বরের উপরে আসে। ম্যাক্সিমাম ডাব্লিউবিসিএসে, মিনিমাম আমাদের যে পঞ্চায়েতের বেশ কিছু পরীক্ষা রয়েছে সেখানে মিনিমাম 20 নম্বর অবধি বাংলা আসে। তাই যদি কাউকে সরকারি চাকরি, বিশেষত পিএসসি রিলেটেড বা স্টেট লেভেলের কোনো পরীক্ষা দিতে হয়, তাহলে ভালো স্কোর করতে গেলে অবশ্যই আমাদের বাংলা সাবজেক্টটাতে ভীষণভাবে জোর দিতে হবে। একেবারে স্যার, আপনি ডাব্লিউবিসিএস এর কথা বললেন। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বাংলার প্রিপারেশনটা স্টুডেন্টরা কিভাবে নিতে পারে বা কতটা সময় লাগতে পারে প্রিপারেশনের ক্ষেত্রে? প্রথমেই আমাদের যেটা করা উচিত, ডাব্লিউবিসিএস সিলেবাসটাকে না আগে ভালো করে মাথায় বসাতে হবে। ডাব্লিউবিসিএস সিলেবাসটা যদি আমরা মাথায় একটু ভালো করে বসিয়ে নিই, তাহলে কি কি সেগমেন্টে প্রশ্ন আসতে পারে বা তার অর্ডারটা কি হয় সেটা আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে। জাস্ট ফর এক্সাম্পল, ধরো লাস্ট ইয়ারে ডাব্লিউবিসিএস এর যে প্রশ্ন এসেছে তাতে আমাদের বলা যেতে পারে যে প্রথমটা 1-এর দাগে আসে একটা পত্র রচনা, 2-এর দাগে থাকে একটা প্রতিবেদন রচনা, 3-এর দাগে থাকে একটা সারাংশ রচনা, 4-এর দাগে থাকে একটা বোধ পরীক্ষণ এবং 5-এর দাগে থাকে একটা বঙ্গানুবাদ। তো ইন অর্ডার অফ প্রেফারেন্স যদি আমরা সাজাই, তাহলে আমার মনে হয় যে দুটো সেগমেন্টে আমরা বিষয়টাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেটা আমাকে সৃজনশীলতা দেখাতে হবে, অর্থাৎ কিনা ফার্স্ট পার্ট দুটো যেটা রয়েছে, একটা পত্র রচনা এবং প্রতিবেদন রচনা, আর বাকি 3টে যেটা থাকে সেটা ওরা যে টপিকটা দিয়ে দেবে সেটার উপরে আমাকে নিজেদেরকে রেডি করতে হবে। তাই দুটোর প্রিপারেশনের ভঙ্গি বলো বা পদ্ধতি বলো, সেটা একটু ডিফারেন্ট হওয়াটা বাঞ্ছনীয়। প্রথম দুটোর ক্ষেত্রে খবরের কাগজটা একটা ভীষণ মূল্যবান বিষয়, সেটা যদি আমরা ভালো করে গোথ্রু করি তাহলে প্রথম দুটো আমরা অনায়াসে লিখতে পারবো। এবং বাকি 3টের ক্ষেত্রে আমি বলবো যে 12 স্ট্যান্ডার্ডের যে সমস্ত বইগুলো রয়েছে সেখানে বঙ্গানুবাদ বা সারাংশ প্রচুর করে দেওয়া থাকে। যদিও বোধ পরীক্ষণের সে অর্থে কিছু বইপত্র নেই, কিন্তু এখন বর্তমানে বেশ কিছু প্র্যাকটিস সেট আমরা পাচ্ছি, কলেজ স্ট্রিটেও পাওয়া যায় বা আদার্স বইয়ের দোকানেও পাওয়া যায়। তো সেগুলো থেকে যদি আমরা একটু প্র্যাকটিস করতে পারি তাহলে আমার মনে হয় ডাব্লিউবিসিএস শুনতে একটু বড় লাগে, ভারী লাগে ব্যাপারটা, কিন্তু বাংলা সাবজেক্টটা কিন্তু অনায়াসে আয়ত্ত করা সম্ভব। আপনি বলছিলেন স্যার এক্ষুনি যে পত্র রচনা, এই দিকটা একটু যাব, যে অনেকে কনফিউজ থাকে যে কিভাবে করব বা স্কুল টাইমে যেভাবে লিখে এসেছি ওইভাবেই করব কিনা, এই বিষয়টা যদি একটু ভালো করে জানি। আর দেখো, পত্র রচনার ক্ষেত্রে বেসিক যে প্রবলেমটা ছেলেমেয়েদের মধ্যে অ্যারাইজ করে সেটা আমি দেখেছি যে ফরম্যাটগত, অর্থাৎ সম্পাদকীয় পত্র আর আবেদনপত্রের সাথে ব্যক্তিগত পত্র, এই যে ডিফারেন্সিয়েট করার একটা ব্যাপার, সেইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমি আগেও বিভিন্ন ক্লাসে বলেছিলাম যে বেসিক্যালি যে ডাব্লিউবিসিএস 40 নম্বর থাকে একটা টপিকে, তো 40 নম্বরে না 4টে সেগমেন্ট হয়, 10-10-10-10। প্রথম 10 থাকবে ফরম্যাটে, সেকেন্ড 10 থাকবে টপিকে, থার্ড 10 থাকবে স্টাইলে এবং ফোর্থ 10 থাকবে এক্সেলেন্সে। তো এইভাবে ইভ্যালুয়েশনটা হয়ে থাকে। তো প্রথম 10-এর ক্ষেত্রে যদি আমরা ফরম্যাটটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হইতে বুঝে নিই তাহলে সেই 10টা সিকিউর হয়ে গেল। সেকেন্ড 10টা হচ্ছে টপিক ওরিয়েন্টেড, তো টপিকের ক্ষেত্রে আমি যদি সঠিক টপিক বাছাই করে টপিক ওরিয়েন্টেড লেখালেখি করতে পারি তাহলে সেকেন্ড 10টাও সিকিউর হয়ে গেল, তার মানে 50% আমি স্কোর করে ফেলেছি অলরেডি। থার্ড 10টা হচ্ছে স্টাইলে। এবারে স্টাইল ডেভেলপ করার জন্য আমার সাজেশন হলো কি, খবরের কাগজ তো পড়তেই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ একটু লেখা অভ্যেস করতে হবে। বেশ কিছু ক্ষেত্রে আমাদের বাংলা লেখার বা পড়ার অভ্যেসটা বর্তমানে অনেকটাই কমে গেছে, তার ফলে ওই ফ্লুয়েন্টলি যেটাকে স্বতঃস্ফূর্তভাবে লেখা আমরা বলে থাকি, তো সেটা অনেক ক্ষেত্রে একটু সমস্যাজনক তৈরি হতে একটু সময় লাগে। তো তার জন্য একটু অভ্যেস করাটা দরকার, যেটাকে আমরা প্র্যাকটিস বলে থাকি। সেটা করলে আমার মনে হয় না যে থার্ড 10টাতেও খুব বেশি সমস্যা হওয়ার কথা রয়েছে। ফোর্থ 10টা অবশ্য একটু কঠিন হয়ে যায়, যেখানে এক্সেলেন্স, অর্থাৎ সকলের মধ্যে একটা প্রতিযোগিতার জায়গা চলে আসে যে বাকিদের থেকে তোমার লেখাটা কতটা ভালো হয়েছে বা যাই হোক।
তো সেক্ষেত্রে সেটা আমার মনে হয় যে প্রথম 3টে যদি আমরা সেফ অ্যান্ড সিকিউর হিসেবে রাখতে পারি, তাহলে থার্ড 10 থেকে আমরা 2-3 নম্বর নিশ্চয়ই স্কোর করতে পারবো। তাহলে একটা টপিকে 40-এর মধ্যে আমি যদি 28 থেকে 32 বা 30-এর মধ্যে নম্বর রাখতে পারি, আমার মনে হয় এক্সিকিউটিভ পাওয়াটা কোনোটাই অসুবিধাজনক হবে না। আচ্ছা স্যার, রাইসে পড়াচ্ছেন আপনি, কত বছর হলো স্যার? তা প্রায় ওই রামের বনবাসের মতো 14 বছর। বাপরে। তো রাইসের একটু টিচিং মেথডোলজিটা জানবো স্যার। যবে থেকে আমি রাইস এডুকেশনের সাথে যুক্ত হয়েছি, এবং সবচেয়ে বড় কথা ছেলে মেয়েদের সাথে যুক্ত হয়েছি, আমি না প্রতিদিন শিখছি। তো এই শেখার পদ্ধতিটাই হচ্ছে আমাদের বলা যেতে পারে টিআরপি, যে আমরা শুধুমাত্র স্টুডেন্টরা যে শিখি তা নয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা টিচাররা যারা রয়েছি তারাও প্রতিনিয়ত শিখছি। নতুন প্যাটার্ন, নতুন ভঙ্গি, নতুন ভাবনা, নতুন টপিক, এগুলো শিখছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সিনিয়রদের কাছ থেকে শিখেছি, জুনিয়ররা যখন আসছে তখন আমরা তাদের শেখাচ্ছি, স্টুডেন্টরা তাদেরকে গ্রুপ স্টাডি করছে, তারা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করছে। এই শেখাটাই হচ্ছে আমাদের মূলধন। তো এই শেখাটা এবং শেখার মানসিকতা তৈরি করা, রাইসের একটাই লক্ষ্য যে তুমি এখানে এসো, জয়েন করো, শেখো, অপরকে শেখাও এবং নিজের জীবন এবং বাকিদের জীবন সিকিউর করো। তো এইটা যদি আমরা কন্টিনিউয়াসলি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আর কিছুর প্রয়োজন পড়ে না জীবনে। একদম স্যার, 14 বছর অনেকটা বেশি সময়। তো এই সময়ের মধ্যে স্টুডেন্ট আগেও 14 বছর আগেও দেখেছেন, এখনো দেখছেন, কিছু পরিবর্তন কি লক্ষ্য করা যাচ্ছে? পরিবর্তন ঠিক নয়, সেটা হচ্ছে যে হ্যাঁ, একটা বলা যেতে পারে যে একটা চেঞ্জেস এসছে, সেটা হচ্ছে ধৈর্যগতভাবে একটু ডিফারেন্স আমরা তৈরি করতে পারি। আর কিছুটা মানসিকতা মানে এখন আগে যেমনটা ছিল যে একটু লেবোরিয়াস অ্যাটিটিউড ছিল স্টুডেন্টের মধ্যে, এখন হচ্ছে কি চটজলদি উত্তর পাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। যদিও আমি যে সাবজেক্টটা পড়াই সেটাতে খুব চটজলদি উত্তর পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কি ওই চটজলদি বিষয়টাতে কাজে লাগতে পারে? এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, ম্যাটার করে। তো চটজলদি আমার মনে হয় সেটা ফ্লেক্সিবিলিটি তখনই আসে যখন আমরা বেশ কিছুদিন এই বিষয়গুলো নিয়ে চর্চা করছি। বেশ কিছুদিন যদি এই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করি, অভ্যেস করি, তাহলে ওই অটোমেটিক্যালি আসলে কি হয়, চটজলদি বিষয়টা শেখার জন্য বেসটা খুব মজবুত হওয়া দরকার। বেসটা যদি আমরা মজবুত করে তৈরি করতে পারি, তাহলে যে কোনো ব্যাপার, মানে খুব সোজা একটা উদাহরণ দেওয়া যায়, যদি আমাকে একটা ক্লাস 1-এর খাতা দেখতে দেওয়া হয়, যে বা আরো নিচে নার্সারি ক্লাসের খাতা দেখতে দেওয়া হয়, এবিসিডি লিখেছে, তো আমি কিন্তু ওই এবিসিডি ইন্ডিভিজুয়াল লেটারের তলায় আঙুল দিয়ে দিয়ে দেখবো না সে ঠিক লিখেছে কিনা। এটাকে মানে মেথোডোলজিতে বলা হয় ক্রস চেকিং, অর্থাৎ ডায়াগোনাল চেক করতে হয়, আমরা তাই করে থাকি। কিন্তু একইভাবে যদি একটা মাস্টার ডিগ্রির খাতা আমার কাছে আসে, বা আমরা এখন মেনের বিভিন্ন মক টেস্ট চলছে, তো মেনের পরীক্ষার খাতা যদি আসে, আমি কিন্তু লাইন বাই লাইন চেক করব। তাহলে এইটা কেন সম্ভব হচ্ছে? কারণ আমি একটা ক্লাস নার্সারির বা ক্লাস 1-এর স্টুডেন্টের খাতা দেখছি, বা তার কাছ থেকে যে ইনফরমেশনটা আমার কাছে এলো সেটার থেকে আমি অনেকটা বেশি জানি, অনেকটা দূরত্ব আমার মধ্যে রয়েছে যে জানার। তো তার ফলে কি হয়, ওই জায়গাটা আমি খুব ফ্লেক্সিবল। কিন্তু যে মুহূর্তে দেখা যাচ্ছে যে জানার পরিধিটার সাথে প্রশ্নের পরিধিটা খুব কাছাকাছি চলে আসছে, তখন আমাকে না, মানে এটা অনেকটা কিরকম বলতো, ওই চোখের কাছে খুব কাছাকাছি কোনো জিনিস নিয়ে এলে না অস্পষ্ট হয়ে যায়। যদি একটু দূরত্ব থাকে তাহলে ব্যাপারটা ফ্লেক্সিবল করতে পারি আমরা। তো একই জিনিস যদি আমরা স্টুডেন্টের মধ্যেও আনি, যে তারা প্রথমে একটু বেসটা তৈরি করে নিক, আমি জেনে নিই যে আমাকে দেখতে যে হ্যাঁ সুমন স্যার আসে, দাড়ি টাড়ি এক গাল রয়েছে, ঠিক আছে, চশমা পরে, মাঝে মাঝে খুব মজার কথা বলে, মাঝে মাঝে খুব গম্ভীর কথা বলে, অনেক কিছু বলে বুঝতে পারি না, অনেক কিছু বলে হয়তো বুঝতে পারি। তো এই মানুষটাকে আমরা চিনি। এবারে হঠাৎ করে আমাকে প্রজেক্ট করে দেওয়া হলো, আমি এলাম, আমি 2-4টে জ্ঞান দিলাম, যে প্রথম দেখছে সে কিন্তু আমার সম্পর্কে কোনো আইডিয়া তৈরি করতে পারবে না। তো লেখাপড়ার ক্ষেত্রটাও কিন্তু বেসিক্যালি তাই। তো আমরা যদি প্রথমেই ওই তাড়াহুড়ো করতে যাই, তাহলে কিন্তু পা পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রথমে যেটা করতে হবে, ছোট বাচ্চাদের মতো আগে আমাদের হাঁটা শেখাতে হবে, তারপরে তাকে বলতে হবে যে ভাই কিভাবে দৌড়লে তুমি প্রাইজটা আনতে পারবে। তো আমার মনে হয় পড়াশোনার ক্ষেত্রে ছেলেমেয়েরা যেটা আগে করতো সেটা হচ্ছে যে একটু তারা স্লো ছিল হয়তো, এখন তারা ফাস্ট হয়েছে। আসলে তারা নয়, পুরো সমাজটাই বা আমাদের পৃথিবীটাই ফাস্ট হয়ে গেছে। তো তার সাথে অ্যাকাস্টমড হওয়ার জন্য আমাদের একটু ফাস্ট হতে হবে। তবে সেই ফাস্টটা যেন এতটা না হয়ে যায় যাতে আমরা হঠাৎ করে পড়ে যেতে পারি। তো সেই জায়গাটা সতর্ক থাকলে আমার মনে হয় চেঞ্জ ইজ গুড অলওয়েজ। অফলাইন থেকে আমরা অনলাইনে চলে এসেছি স্যার, এই বিষয়টাকে কি বলবেন? এটাকে আমরা বলছি, মানে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় হাইব্রিড মোড। ঠিক আছে, আমরা যদি ম্যাচিওর পারসন হই, আমরা অনলাইন বা অফলাইন ডাজন্ট ম্যাটার। আগে কি হতো, আগে তো ছেলেমেয়েরা একে অপরের সাথে কথা বলার জন্য সামনাসামনি কথা বলতো, কখনো কখনো ফোনে কথা বলতো। আমার মনে আছে আমি খুব ছোট ছিলাম তখন ওই বিড়লা টেকনোলজিক্যাল মিউজিয়ামে গিয়েছিলাম, যেখানে ওই ল্যান্ড ফোনের সামনে ক্যামেরা লাগানো ছিল, এবং যাতে কিনা ওপারে যে কথা বলছে
হ্যাঁ, 1 টাকা না 2 টাকার কয়েন ছিল, সেই দিয়ে ওপারে কথা বলছে, তাকে আমি সামনাসামনি দেখতে পেতাম। কথাটা অবশ্যই পরে পরে পৌঁছতো, ছবিটা আগে পৌঁছতো, ফিজিক্সের কী সব ব্যাপার ট্যাপার আছে। তো ঘটনা হচ্ছে এখন কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ কল করলে এটা কিন্তু আমাদের কাছে ন্যাচারাল। তো দ্যাটস ওয়াই আগে কি হতো, আগে যখন অফলাইন ক্লাস করতাম কথাটা পরে পৌঁছলো, স্যারকে আগে দেখতে পেলাম, কথাটা পরে পৌঁছলো, দ্যাট ইজ ব্রেনে পরে পৌঁছলো, আমার উপলব্ধিটা পরে এলো। কিন্তু এখন অনলাইন ক্লাসে আমরা স্যার থাকুন বা না থাকুন, স্যারের ভয়েস আমার কাছে আমি যেখানেই থাকি না কেন পৌঁছে যাচ্ছে। তো আমার মনে হয় চেঞ্জ ইজ অলওয়েজ গুড। তো আমরা হাইব্রিড মোডে পড়াশুনো করি। যখন আমি পারিপার্শ্বিক পরিস্থিতি হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, কদিন আগে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, সেগুলো হতে পারে। তো আমরা পড়াশুনো করব এই মোটোর জন্যেই এই হাইব্রিড মোড, এবং তাতে আমার মনে হয় ছাত্রছাত্রীদের ভীষণই উপকার হচ্ছে। ঠিক আছে, এবং যদি আমরা কেউ চাই যে আমি পড়াশুনো করব এবং অনলাইন হোক বা অফলাইন হোক আমার জ্ঞান নেওয়াটা ইম্পর্ট্যান্ট, তো আমার মনে হয় এই মোডে পড়াশুনো করলে অবশ্যই সবাই উপকৃত হবে। রাইসমার্ট বাংলা সম্পর্কে কি বলবেন? রাইসমার্ট বাংলা একটা ইনিশিয়েটিভ, এটাকে আরো ভালো বেটার ওয়ার্ডে বলতে গেলে দ্যাট ইজ কর্মযোগ্য। তো কর্মযোগে আমরা অনেকেই সামিল হয়েছি, আমরা এক্সপেক্ট করব আরও আগামী দিনে আরও অনেক ছেলেমেয়েরা সামিল হোক, তারা বিভিন্ন দিকে দিকে এই ভাবনাটা ছড়িয়ে দিক যে শুধু সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে বা সর্বভারতীয় একটা প্রতিযোগিতামূলক সিচুয়েশনে আমাদের যে ইস্টার্ন জোন রয়েছে আমরা কতটা এবল সেটা দেখানোর ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে রাইসমার্ট বাংলা। তো আমি আশাবাদী সবাই আমরা যে আগামী দিনে ছাত্রছাত্রীদের মাধ্যমেই আমরা সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছতে পারবো যে ইস্টার্ন জোনের ছেলেমেয়েরাও পড়াশুনো করতে পারে এবং সেটা অনেকের থেকে অনেক বেটার পড়াশুনো করতে পারে। তো আমি আশাবাদী যারা এই চ্যানেলে রয়েছে, যারা দেখছে আমাদের এই প্রোগ্রামটা, তারা সবাই নিশ্চয়ই একদম মনে জোর তৈরি করে নেবে যে আগামী দিনে আমরা এই প্ল্যাটফর্মটাকে এমন একটা জায়গায় উচ্চতায় নিয়ে যাব যে আমরা যে পারি সেটা সকলের সামনে প্রতিষ্ঠা করার দায়িত্ব কিন্তু আমাদেরই, এবং তার জন্য এই প্ল্যাটফর্মটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট। একদম স্যার। স্যার, এই গুরুগম্ভীর আলোচনায় থাকবো, যদিও গুরুগম্ভীর একেবারেই নয়, আমরা বেশ সুন্দরভাবে গল্পের ছলেই ভিডিওটা করছি। যখন দেখতে পাবে তখনই বুঝতেই পারবে যে আমরা একদমই পুরোপুরি ক্লাস ভিত্তিক আজকে যদিও নেই, আমরা পরীক্ষা সম্পর্কে জানবো, সুমন স্যারের সম্পর্কে জানবো এবং আরও অনেক কিছুই জানবো। তাই দেখতে থেকো এবং সঙ্গে থেকো। স্যার, একটু র্যাপিড ফায়ারে চলে যাই। বেশ। হ্যাঁ স্যার, পছন্দের সিনেমা আমার ওই কঠিন সিনেমাটা একদম পছন্দ নয়। আমার সবচেয়ে পছন্দের সিনেমা যদি বলো বাংলা সিনেমার মধ্যে ৭৪, তারপর যদি বলো বসন্ত বিলাপ, পরশ পাথর, এগুলো হচ্ছে মানে ক্লাসিকও বটে, আমার পছন্দেরও বটে। তার মানে এরকম নয় যে আমি ওই আর্ট ফিল্ম টাইপেরই দেখি না, মানে পথের পাঁচালীও দেখেছি, অশনি সঙ্গীতও দেখেছি। আমার ভালো লাগে যেখানে অভিনয় দেখানোর সুযোগ আছে। ঠিক আছে, আর একটু মজা টজা হবে, কারণ জীবনটা তো ওই ভারী হয়ে রয়েছে, সর্বক্ষেত্রে ভারী, ট্রেনে উঠতে ভিড়, বাসে নামতে ভিড়, রাস্তায় ভিড়, ঝগড়াঝাঁটি, অশান্তি, তার মধ্যে যদি একটু ভালো লাগার অনুভূতি থেকে যায় তাহলে আগামী দিনে কাজ করার একটা উৎসাহ তৈরি হয়। প্রিয় অভিনেতা বলতে গেলে তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, অবশ্যই মহানায়ক উত্তম কুমার, এছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়, এরা তো রয়েছেনই। বর্তমানে সিনেমা যে আমি খুব দেখি না তা নয়, বলবো না এই কথা, কিন্তু এদের তুলনায় সে অর্থে বলার মতন প্র্যাকটিক্যালি কিছু নেই। আর সত্যি সত্যি অভিনেতা যদি কাউকে বলতে হয়, যদিও তিনি সামনাসামনি পর্দার সামনে কখনো আসেননি, দ্যাট ইজ বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়। কারণ বেশ কিছু ক্ষেত্রে তার অভিনয়টাকেই বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ফুটিয়ে তুলেছিলেন পর্দাতে। তো তার অভিনয় প্রতিভার সাথে অন্য কারো তুলনাই চলে না। অভিনেত্রী বলতে গেলে অনেকেই হয়তো তার নাম জানেন না, তো মলিনা দেবী ৭৪ তুলসী চক্রবর্তীর স্ত্রী হয়েছিলেন। হ্যাঁ, তো মলিনা দেবী মানে পুরনো সিনেমার ভীষণই, আমাদের মহানায়িকা সুচিত্রা সেন, অপর্ণা সেনের অভিনয় আমার বেশ ভালো লাগে। তো মোটামুটি এরাই মানে একটা সেই স্বর্ণযুগের বাংলা সিনেমা। ঠিক আছে, মানে হয়তো কথাটা শুনতে ওই সেই একটা দুপুরবেলার একটা সিনেমা বা একটা অনুষ্ঠানের মতন রয়েছে, কিন্তু ঘটনাটা তাই যে এদের যে শেড, মানে তখন আমাদের না ছিল কোনো রকম সে অর্থে আধুনিক যন্ত্রপাতি, না ছিল আধুনিক ক্যামেরা, ইভেন কালার পর্যন্ত ছিল না, তাতেও তারা যে অভিনয় দক্ষতা দিয়েছেন বলা যেতে পারে তারা মারা যাওয়ার পরে থার্ড বা ফোর্থ জেনারেশনও তাদের অভিনয় দেখে মুগ্ধ হয়। তাই আমি তো সাধারণ মানুষ, আমি তো মুগ্ধ হই। বাঙালি মানে খাদ্য রসিক, আমাদের প্রিয় বাংলার স্যার কি খেতে ভালোবাসেন? সত্যি কথা বলতে কি, ওই সেই বাঙালিদের চিরন্তন যেটা খাবার আর কি, কচি পাঁঠার ঝোল আর ভাত, গরম ভাত, কচি পাঁঠার ঝোল, একটু লেবু দিয়ে। ঠিক আছে, তো এটা আমার খুব ফেভারিট একটা খাবার। ছুটির দিনে কি এটাই খাওয়া হয় স্যার? হ্যাঁ, শুধু খাওয়া হয় না, আমি রান্নাও করি। তো এটা আমি নিজেই রান্না করতে পছন্দ করি, রান্না করি, তারপরে খাওয়া দাওয়া হয় সকলে মিলে। ঘুরতে
ঘুরতে যেতে নিশ্চয়ই ভালোবাসেন। একদম। কোথায় পছন্দের? আমার পছন্দের জায়গা বলতে আমার পাহাড় খুব ভালো লাগে। তো পাহাড় ভালো লাগার অন্যতম প্রধান কারণ হলো পাহাড় না রূপ বদলায় খুব। মানে এরকম যে একবার বৃষ্টি হলো, মন খারাপ করে ঘরে ঢুকলাম, হঠাৎ দেখলাম রোদ উঠেছে, আবার মন ভালো করার জন্য বেরিয়ে পড়লাম। তো এটা আমার কেন জানি না মনে হয় সমুদ্র ভীষণ মনোটনিক, মানে বারবার সেই ঢেউ আসছে চলে যাচ্ছে, ঢেউ আসছে চলে যাচ্ছে। আমি বলছি না কি সেখানে সৌন্দর্য নেই, কিন্তু পাহাড়ের মধ্যে যে মাধুর্য রয়েছে, প্রতিনিয়ত সে নতুন কিছু, নতুন পৃথিবীকে আমাদের কাছে চেনায়। প্রকৃতিকে উপলব্ধি করতে গেলে আমার মনে হয় পাহাড়ে অন্তত একবার জীবনে ঘুরে আসা উচিত। হ্যাঁ, অবশ্য এটাও ঠিক যে অনেকে বলেন, আমারও প্রথম প্রথম মনে হতো পাহাড়ে উঠে লাভ কি, সেই তো নেমেই আসতে হবে। কিন্তু ওই ওঠানামার মাঝের যে সময়টা, সেটা না একটা জীবনের একটা অ্যাসেট হয়ে থেকে যায়, যেটা আমাদের পরবর্তী সময় কাজ করার ক্ষেত্রে ভীষণ আমাকে অন্তত উৎসাহ জুগিয়েছে। বাংলার শিক্ষক না হলে স্যার পছন্দের পেশা কি হতো? খুব কঠিন প্রশ্ন। বাংলার শিক্ষক না হলে আমার পছন্দের পেশা হতো অভিনয়। থিয়েটার করেন? হ্যাঁ, থিয়েটার করতাম, করি এখনো মাঝে সাঝে। অভিনয় করতে পারতাম হয়তো, বা করতাম। তবে এটা নিশ্চিত যে আমার যা অবয়বগত বহিঃপ্রকাশ, তাতে মানে নায়ক চরিত্র কখনোই হতো না। ওই নায়কের বন্ধুর বন্ধু সে হঠাৎ করে হারিয়ে গেল, তাকে খুঁজতে নায়ক একবারে তোলপাড় করে ফেললো, ওই রকম হয়তো কোনো চরিত্র অভিনয় করতাম। এমনটা না, অভিনয়টা অনেকটা অভিনয় দিয়েই বোঝা যায়। তো হ্যাঁ ঠিক, অভিনয় হয়তো করতাম। আচ্ছা স্যার, এবার একটু একেবারে আমরা প্রশ্নতে চলে আসি, মানে পরীক্ষার বিষয়ে চলে আসি। যে এই যে সরকারি চাকরিগুলো যেটাই হয়, প্রথমে পরীক্ষার পর অর্থাৎ প্রিলির পরে একটা গ্যাপ থাকে, মেন্স হলো, মেন্সের পরে আবার একটা গ্যাপ থাকে, পার্সোনালিটি টেস্ট হলো, তারপরে আবার একটা দীর্ঘ গ্যাপ থাকে। এই যে পুরো গ্যাপটা, তারপরে আবার রিক্রুটমেন্ট প্রসেস থাকে। তো এই গ্যাপটাতে স্টুডেন্টরা কিভাবে নিজেদের মোটিভেটেড রাখতে পারে? একটা বাংলায় প্রবাদ আছে, সবুরে মেওয়া ফলে। তাড়াহুড়ো করে না কোনো ভালো কাজ হয় না, তাড়াহুড়ো করলে না সমস্যা বাড়ে। খুব সোজা একটা উদাহরণ দিই। ধরে নেওয়া যাক আমি কারোর বার্থডেতে বেলুন ফোলাচ্ছি। বিশ্বাস করো, তুমিও বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, তাড়াহুড়ো করে না বেলুন ফোলাতে পারবে না, হয় না স্যার। ঠিক আছে, এবারে বেলুন যদি কম ফুলিয়ে রাখো তাহলে কিন্তু সৌন্দর্য আসে না। আমাদের জীবনটা না অনেকটা সেই বেলুন ফোলানোর মতো, আমরা যতটা প্রয়োজন ততটাই হাওয়া দেব, যাতে ওই সৌন্দর্যটা সারা জীবন বজায় থাকে। তো সেই ক্ষেত্রে আমি প্রিলি দিলাম, তারপরে গ্যাপ, তারপরে মেন দিলাম, তারপরে আবার গ্যাপ। এটা ধরে নাও না আমরা একটা পজিটিভ সেন্সে ভাবি যে আমাকে এই প্রসিডিওরটার মধ্যে দিয়ে পরিণত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আজকেই যদি আমাকে বলে যে ভাই তুমি অমুক জায়গায় জয়েন করে যাও, আমি ছেলে মেয়েদেরও ক্লাসে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে তোমরা যে মাঝে মাঝে বলো যে স্যার এতদিন পরীক্ষার অ্যাড বেরোয়নি, অমুক বেরোয়নি, তমুক বেরোয়নি, হঠাৎ করে যদি তোমাকে বলে যে ভাই তুমি সিলেক্টেড, কাল থেকে ভিডিও হয়ে যাও, তুমি অ্যাটেন্ড করতে পারবে? বলছি না স্যার, কি বলছেন স্যার? তাহলে এইটাই হচ্ছে বিষয়, মানসিকতা পরিণত করতে তৈতে হবে। একজন মানুষ কিভাবে নিজেকে আপডেট করবে তার জন্য ওই গ্যাপিংটা দেওয়া রয়েছে। প্রিলি দিলে তারপরে তুমি মেনের জন্য প্রিপারেশন নাও, মেনের জন্য প্রিপারেশন নিলে, পরীক্ষা দিলে, ভালো পরীক্ষা হলো, এক্সপেক্টেড তুমি ইন্টারভিউতে কল পাবে, তার জন্য একটু সময় দেওয়া আছে। তুমি নিজেকে গ্রুম করো, তৈরি করো। ইন্টারভিউতে এরকম প্রশ্ন করা হয় যে তুমি বলো তো দেখি যে তুমি কি কি কারণ হলে চাকরিটা ছেড়ে দেবে, এরকম প্রশ্ন করা হয়। তো সেক্ষেত্রে ছেলেমেয়েরা ভাবে, ধরুন স্যার যদি দূরে পোস্টিং হয় তাহলে করবো না, শারীরিক যদি সমস্যা হয় তাহলে করবো না। এবারে আমরা ইন্টারভিউ ভাবছি, ব্যাপারটা খুব গরুগম্ভীর হয়ে যাচ্ছে, আমরা একটু সোজা করে নিই। ধরে নেওয়া যাক একটি ছেলেকে জিজ্ঞেস করছে কি কি হলে, একটি মেয়ে প্রশ্ন করছে যে কি কি হলে তুমি আমাকে বিয়ে করবে না। কোনো পয়েন্ট কি সেখানে অ্যাকসেপ্টেবল হবে যে এই হলে বিয়ে করবো না, ওই হলে বিয়ে করবো না, এই হলে করবো না, তুমি যদি একটা লাল টুপি পরে আসো বিয়ে করবো না, তুমি নীল জামা পরে এসো বিয়ে করবো না? এই উত্তরটা হবে সিচুয়েশন কোনো কিছু এরকম হবেই না। এত কাণ্ড করে, এত পরিশ্রম করে আমি এত দূর অব্দি পৌঁছলাম, তারপরে আমি অপশন দেবো যে কি হলে ছেড়ে দেবো? তাহলে তার মানে আমার এই পরিণতি বোধটা তো তৈরি করতে হবে, তার জন্য ওই গ্যাপিংটা। আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, খুব সুন্দর কথা বলতেন। তিনি বলতেন, আমরা ভাবি না যে আমাদের জীবনে সবকিছু হারিয়ে যাচ্ছে। উত্তর হচ্ছে না, আমাদের জীবনে কিছুই হারায়নি, আমাদের যা কিছু আছে সব পাওয়ার। আমরা কেন স্যার এরকম কেন বলছেন? বলছি মনে কর তুই কোনো একটা কাজে গেছিস, ইন্টারভিউতে গেছিস, তো গিয়ে তোর কিন্তু একটাই সুবিধা, কি চাকরিটা পাবি। হ্যাঁ, যদি ইন্টারভিউটা খারাপ হয় হবে না,
হবে না তো হবে না স্যার, খারাপ হলো না, খারাপ কোথায় হলো, তোর বর্তমান যা স্ট্যাটাস তাই তো রইলো। হ্যাঁ, এটা তো ঠিক কথা। তার মানে আমার যদি কোনো একটা জব না হয় তাহলে কিন্তু আমার বর্তমান স্ট্যাটাস থেকে আমি নেমে যাচ্ছি না, বরং যদি হয় তাহলে উঠলাম, তাহলে আমার হারানোর কিছু নেই। তো মনে করতে হবে, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, সবসময় তোমরা মনে করবে যখন এই ফার্স্ট্রেশন আসবে, মোটিভেশনের অভাব মনে করবে না পেছনে একটা দেওয়াল আছে, পেছনে একটা দেওয়াল আছে, যে দেওয়ালটা তোমার সাথে সাথে এগোয়। তো দেওয়ালটার সাথে সাথে এগোয় মানে হাজার লোক এসেও যদি আমার দেওয়ালে পিঠ থেকে যায়, আমরা আমরা একটা নেগেটিভ কথা বলি যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া, দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানে সব হারিয়েছে জীবনী। কিন্তু আমার দেওয়ালে পিঠ থেকে গেছে এটা মানে সামনে হাজার লোক এসে ঠেললেও আমি সরবো না, কারণ দেওয়ালটা আমার সাপোর্টে আছে। তার মানে আমাদের আগামী দিনে শুধু এগোনোরই পথ আছে, পেরোনোর কোনো প্রয়োজনই নেই, কারণ দেওয়াল তোমার সাথে এগোচ্ছে। তাই সবসময় মনে রাখতে হবে, প্রিলি হোক, মেন হোক, ইন্টারভিউ হোক, মাঝের গ্যাপিংটা দেওয়া হচ্ছে তোমাকে গ্রুম করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য, এবং তাতে হারানোর কিছু নেই, বরং পজিটিভ রয়েছে যে এরপরে, তার মানে এই কষ্টটা পেরিয়ে যাচ্ছি মানে এরপরে আগামী দিনে ভালোই হবে। নিমন্ত্রণ বাড়িতে শুরু হয় এই কচুরি টচুরি এইসব দিয়ে, আমরা অপেক্ষা করে থাকি কার জন্য? পরবর্তী সময় বিরিয়ানি আসবে, মাটন আসবে, এই আসবে, সেই আসবে, মিষ্টি আসবে, আইসক্রিম আসবে, সেটা তো কই প্রথমে দেওয়া হয় না। আসলে আর্জটা না তৈরি করতে হয়, আর্জটা তৈরি করলে সাফল্য অনায়াসে আসে, এবং ডেফিনেটলি সেই সাফল্যের স্বাদ কিন্তু অনন্য। খুব সুন্দর, অনেক কিছু জানছি স্যার আজকে এখানে বসে। স্যার, সামনে পরীক্ষা রয়েছে, অনেক কিছু, স্টুডেন্টরা কিভাবে পড়াশোনাটা শুরু করবে, মানে যারা এখনো পর্যন্ত শুরু করেনি তাদের জন্য কি বলবেন? দেখো, প্রথমেই আমাদের না সিলেবাস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া রাখা দরকার। আমরা প্রত্যেকেই যে সব সাবজেক্টে খুব ভালো দিগ্গজ তা তো নই। যে সাবজেক্টের যতটা আমরা জানি না, সেই সাবজেক্টটা ততটা কিন্তু আমাদেরকে নিজেদের কাছে স্পষ্টতা আনতে হবে। তো এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ছে। তো দুই বন্ধু স্কুটার চালিয়ে যাচ্ছিল, তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো পেছনে যে সে পড়ে গেছে, তো পড়ে গিয়ে তার হাত ভেঙেছে। যে চালাচ্ছিল সে স্কুটারের উপর ছিল বলে তার আঙুল ভেঙেছে। তো দুজনে দুজনকে ধরে নিয়ে গিয়ে হাসপাতালে গেছে। তো হাড় ভেঙেছে, তার ফলে তো ঠিক করতে হবে, প্লাস্টার করতে হবে। তো প্রথমে যার আঙুল ভেঙেছে সে ভেতরে ঢুকে সে বিশাল চেঁচামেচি, স্বাভাবিক, আঙুলটা টেনে ঠিক করছে, তার প্লাস্টার করেছে, বেরিয়েছে। বেরিয়ে বলছে, ভাই কি হলো ভেতরে? দ্বিতীয় জন জিজ্ঞেস করছে, বলছে যে ভাই আমার ভয়ঙ্কর ব্যথা হলো, আঙুলটা টেনে ঠিক করলো, মুক্ত। বলে আচ্ছা। এবার দ্বিতীয় জন যার হাত ভেঙেছে সে ভেতরে ঢুকেছে, একটু বাদে সে প্লাস্টার করে বেরিয়েছে, কিন্তু কোনো চেঁচামেচি নেই। তো প্রথম জন বলছে, হ্যাঁ ভাই আমার আঙুল ভাঙলো, এত চেঁচামেচি করলাম, তোর হাত ঠিক করলে চেঁচালি না? বলে আমি কি তোর মতো বোকা নাকি, আমি তো ভাঙা হাতটা পেছনে রেখেছিলাম। ঘটনা হলো আমাদের আগে না আমরা নিজেদেরকে নিজেরা ব্লাফ দিচ্ছি না তো, যে যেটা জানি না সেটাকে দূরে সরিয়ে রেখে যেটা জানি সেটাকেই বারবার করার চেষ্টা করছি। আমরা অনেক ক্ষেত্রে দেখি ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে করার আগ্রহ কিন্তু স্টুডেন্টের সমান নয়। তার মানে যেটাতে আগ্রহ কম আমাদের বুঝে নিতেই হবে, মানে এটা স্টুডেন্ট সাইকোলজি, যে সেই সাবজেক্টটা সে খুব ভালো পারে না বলে নিজেকে অ্যালুপ করতে চায়। টিচারদের তরফে অ্যাজ ওয়েল অ্যাজ আমি বলবো স্টুডেন্টের তরফে, এই ভুলটা কখনো করো না। রোগ লুকোলে কিন্তু রোগ সারবে না। আপনি স্টুডেন্ট সাইকোলজির কথা বললেন, টিচারদেরকে স্টুডেন্টের সাইকোলজিটা বুঝেই পড়াতে হয়? উচিত অন্তত। কি হয়, আমরা যখন ক্লাসে যাই আমরা একটা জেনারেল ডেলিভারি প্যাটার্নে বলি। এবারে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। তো একদল হচ্ছে কি, একদল স্টুডেন্ট আসে যারা অলরেডি পড়ে এসছে বিষয়টা, ঠিক, তারা রিলেট করছে। একদল হচ্ছে ক্লাসে বুঝছে, তারা পরে রিলেট করবে। আরেক দল হচ্ছে শুনছে কিন্তু কিছুই বুঝতে পারছে না, তারা জানবে, পরে জানার সাথে আমার ভাবনাটাকে বা ক্লাসের পড়াটাকে রিলেশনটা তৈরি করার চেষ্টা করবে। এবার থার্ড ক্যাটাগরি স্টুডেন্টরা একটু পিছিয়ে পড়া। তো এটা কিন্তু আমার মনে হয় যারা শিক্ষকতার সাথে যুক্ত তারা কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারেন তাদের কাদের, কারণ জেনারেলি এই ধরনের স্টুডেন্টরা না আই কন্ট্যাক্ট করে না, তারা নিজেদেরকে বারবার লুকোতে চায়। তো আমরা যদি সেই আইডেন্টিফিকেশনটা একটু আনতে পারি, যেটা আমাদের টেকনিক্যালি বলা হয় রেমিডিয়াল টিচিং, তো তাহলে আমার মনে হয় যে এই ধরনের যারা সমস্যা রয়েছে স্টুডেন্টদের মধ্যে সেটা অনায়াসে কাটিয়ে ওঠা সম্ভব। স্যার, বই সম্পর্কে একটু জানবো, কোন কোন বইগুলো পড়লে একটু ভালো হয়? কম্পিটিটিভ সেকশনে বাংলা বিষয়ের জন্য যদি স্পেসিফিক্যালি বলা যায় স্যার সব আছে এরকম একটা ভালো বই বলুন। দেখো, মাল্টি কুইজিন রেস্টুরেন্টে আমরা খাই কিন্তু সব আইটেম সে ব্যাটারা আনতে পারে না, তার জন্য আমরা স্পেসিফিকেশনে যাই। তো বইয়ের ক্ষেত্রেও যদি আমাদের বলা হয় যে কোনটা ভালো, তো সেক্ষেত্রে আমি বলবো যে আলাদা আলাদা টপিকের জন্য আলাদা আলাদা বই ভালো। তো বাংলা ব্যাকরণের জন্য বেশ কিছু ব্যাকরণ বই রয়েছে যেটা আমরা 9-10 সিলেবাসে পড়ে থাকি, স্কুলেও পড়েছি। যে কোনো ব্যাকরণ বই, আমি আলাদা করে নাম বলবো না, যে কোনো ব্যাকরণ বই তোমরা পড়তে পারো।
আর বঙ্গানুবাদ বা সারাংশের ক্ষেত্রে আমরা 11-12-এর যে সমস্ত বইগুলো আমাদের নির্বৃতি পাঠে ছিল সেটাও চলতে পারে। ঠিক আছে, এর সাথে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একটু রেগুলার ফলো করতে হবে। আজকে আমি ক্লাসে করাচ্ছিলাম, দুটো বিষয় আমাদের জীবনে খুব মানে এই ধরনের সিচুয়েশনে কাজ করে। একটা হচ্ছে বৃত্তিমুখী শিক্ষা, একটা হচ্ছে প্রথাগত শিক্ষা। তো এতদিন পর্যন্ত কিন্তু আমরা প্রথাগত শিক্ষা করে এসেছি, তো সেটাকে এবার রেখে এক্স্যাক্টলি সেটাকে আমাদের চেঞ্জ করে আমাদের সেটাকে বৃত্তিমুখী শিক্ষায় নিয়ে যেতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। তো তার জন্য শুধুমাত্র ওই পুঁথিগত শিক্ষাটা কিন্তু যথেষ্ট নয়, আমাদের একটু বাইরের জিনিসপত্র ইনফরমেশনও কিন্তু একটু নিয়ে রাখা প্রয়োজন। যারা স্কুল টাইমে খুব একটা ভালো বাংলা লিখতো না, ডেসক্রিপটিভ বাংলাটাতে তো অনেক কিছু রয়েছে স্যার, তাদের জন্য কি বলবেন? একটু চটজলদি যদি কিছু হওয়া সম্ভব নয়, আপনি এক্ষুনি বলছিলেন ধৈর্য খুব দরকার, অনুশীলন দরকার, তবু কিছু টিপস কি দেবেন স্যার স্টুডেন্টদের? সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে বাংলা লেখার আগে না, আমার মনে হয় বাংলা পড়াটা খুব জরুরি। তো বিখ্যাত প্রচুর লেখা রয়েছে, আমি বলবো রবীন্দ্রনাথ, যদিও রবীন্দ্রনাথকে হয়তো কঠিন মনে হয়, কিন্তু বেশ কিছু বই রয়েছে, যেমন ধরো ছিন্নপত্র রয়েছে রবীন্দ্রনাথের, তারপরেতে রবীন্দ্রনাথের রয়েছে আমাদের পঞ্চভূত রয়েছে, এটা একটা ভালো বই। তারপরেতে জীবন স্মৃতি রয়েছে, খুব ভালো বই, রবীন্দ্রনাথ ছোটবেলার জীবন কথা। তবে এটা ভাবনার কোনো জায়গা নেই, রবীন্দ্রনাথ ছোটবেলায় লিখেছিলেন, ঠিক আছে। তো কথা হচ্ছে এই বইগুলো কিন্তু খুব সুন্দর বই এবং খুব মানে একদম ফ্লুয়েন্ট লেখা। তো সেটা পড়লে আমার মনে হয় যে, বা এই ধরনের বই পড়লে, আমি বলছি না কি নট নেসেসারি অনলি রবীন্দ্রনাথ পড়তে হবে, আদার্স বইও পড়া যেতে পারে। উপন্যাস নয়, একটু রম্য রচনা, একটু প্রবন্ধ টাইপের লেখা, যেখানে কিনা একটু ভাবের আদান প্রদান বা একটুখানি ব্যাখ্যামূলক ভাবনা দেওয়া রয়েছে। তাতে কি হয়, যেমন ওই আমরা রবীন্দ্রসঙ্গীত শুনলে আর নজরুল গীতি শুনলে আমরা যেমন আইডেন্টিফাই করতে পারি, মোটামুটি আমরা মোরালেস বাঙালির আইডেন্টিফাই করতে পারি, তো সেটা কিন্তু কান আমাদেরকে চেনায়। কিন্তু বলে দেওয়া নেই ভাই এটা রবীন্দ্রসঙ্গীত, আমি যে সব রবীন্দ্রসঙ্গীত জানি তা নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা আইডেন্টিফাই করতে পারি। এই আইডেন্টিফিকেশনটা খুব জরুরি। আমরা যেই মুহূর্তে শিখে যাব যে ভাই আইডেন্টিফিকেশন এইভাবে করে, তারপরে কিন্তু নিজের একটা আলাদা ঘরানা তৈরি করাটা আমার মনে হয় না খুব বেশি সমস্যার হবে। তো তার জন্য একটু পড়াশুনো করতে হবে, আগে পড়তে হবে, তারপরে লেখালেখিতে যাওয়াটা ভালো। কারণ পড়লে কি হয়, বানান এখনো হয় যে আমারও হয়তো কোনো বানানে কনফিউশন হচ্ছে, আমি কি করি একবার লিখে নিই। এই বানানে কনফিউশনটা খুব হয়। হ্যাঁ, এবারে দেখা যায় দুটো বানানের ক্ষেত্রে কোনটা আমার মনে হচ্ছে চোখে লাগছে, তোমার চোখে লাগছে মানে সেই চোখ আগে কোথাও দেখেছে যেটা সঠিক বানান, যেটাকে আমি লিখে আবার রিচেক করলাম যে হ্যাঁ এটা আমি যেটা চোখ দেখেছিল সেটা আমি আবার এখানে ফিরে পেলাম। দ্যাটস ওয়াই আমরা যদি প্রচুর ভালো ভালো বই পড়ি যেখানে কোনো রকম বানান ভুল নেই, প্রিন্টিং মিস্টেক নেই, একটু একটু ভালো পাবলিশার হতে হবে। ভালো পাবলিশার হলে এবং ভালো লেখক হলে আমার মনে হয় না যে খুব বেশি এটা নিয়ে সমস্যা হওয়ার কথা। ঠিক আছে, সবসময় যে খবরের কাগজের বানানগুলো সব ঠিকঠাক থাকে তা নয়, কিন্তু সেই খবরের কাগজের পাবলিশারেরই যখন বই পড়ছি আমরা, যে কোনো লিডিং যে আমাদের বাংলা পাবলিশিং হাউস রয়েছে সেখান থেকে বই পড়লে আমার মনে হয় না যে এগুলো খুব সমস্যা হওয়ার কথা। একেবারে শেষ মুহূর্তের দিকে আমরা এগিয়ে যাচ্ছি স্যার, স্টুডেন্টরা যারা দেখছে এই মুহূর্তে কি বলবেন, কি মেসেজ দেবেন তাদের? দেখো, বহুদিন আগে একটা কবিতার কথা আমার মনে পড়ছে, হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো জোরে। অর্থাৎ কণ্ঠ কেন ছাড়বে জানো? কণ্ঠ এই কারণে ছাড়বে যে যখন সফলতা আসে জীবনে তখন মনে হয় চিৎকার করে সকলকে বলি যে ভাই আমার এই সাফল্যের তোমরা অংশীদার হও। আমরা যে বিভিন্ন আমাদের যে সোশ্যাল ইভেন্টসগুলো হয় সেখানে আমরা 5 জনকে ডাকি কেন, যে আমার সফলতাকে, আমার সাফল্যকে, আমার ভালো লাগাটাকে সকলের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য। তো একাগ্র চিত্তে মন শক্ত করে দাঁতে দাঁত চেপে লড়ে যাও, আমরা সবাই রয়েছি তোমাদের সাথে, সর্বসময় রয়েছি, সাফল্য অনিবার্য আসবেই, সফলতা তোমার জন্য অপেক্ষা করছে, শুধু বিশ্বাস রাখাটা অত্যন্ত প্রয়োজন। বিশ্বাসে মিলাই বস্তু। একদম স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং যারা যারা এই মুহূর্তে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এরকমই আরও মোটিভেশনাল স্টোরি বা স্যারদের সাথে ইন্টারভিউ, স্যারদের বিষয়ে অনেক কিছু জানতে পারবে। লাইভ ক্লাসেস তো আমাদের থাকছে, স্যারও থাকছেন আমাদের লাইভ ক্লাসগুলিতে। তো তার জন্য অবশ্যই কি করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে রয় স্মার্ট বাংলা। একদম। থ্যাংক ইউ।